আমরা আগের দিন কোথায় স্টপ করেছিলাম? মোরালেস আমাদের ন্যাশনাল ইনকামের জায়গাটা শেষ, যে প্রাইভেট ইনকাম আমাদের হয়ে গেছে। এবার আমরা করব জিডিপি। এই ন্যাশনাল ইনকাম মানে ন্যাশনাল ইনকামটা হচ্ছে জিডিপির একটা কংগ্লোমারেট ফর্ম। জিডিপি কি? যে আমাদের দেশের মধ্যে যতটা আমরা প্রোডাকশন করছি গুডস এন্ড সার্ভিসে, সেইটাই হচ্ছে জিডিপি। এবার জিডিপি দুটো হয়, একটাকে বলা হয় হচ্ছে রিয়েল জিডিপি, আর একটাকে এন্ড হচ্ছে তোমার নমিনাল জিডিপি। হলো? এই দুটো কনসেপ্ট বোঝার আগে আমাদের হচ্ছে দুটো জিনিস বুঝতে হবে। কি আছে জিনিস? হচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম এট কারেন্ট প্রাইস। এইটা বুঝতে পারলে যে জিডিপিটা বুঝতে যাবে। দেখো, ন্যাশনাল ইনকাম এট কনস্ট্যান্ট প্রাইস। হলো? কি বলে? যাকে ডেফিনেশনটা লিখে নাও। ইট ইজ দ্য মানি ভ্যালু of goods and services produced in a year at the price of current year. আগে লিখে নাও, তারপর বোঝাচ্ছি। It is the money value of goods and services produced in a year measured measured in at the price of this year. হলো? দেখো, ডেফিনেশনটা লেখা হয়ে গেলে বলো, আমি তারপর হচ্ছে পরের স্লাইডে গিয়ে বোঝাবো। ডেফিনেশনটা দুটো কথাগুলো লেখা হয়ে গেলে আমি বলবো। হয়ে গেল লেখা? The price of দ্য প্রাইস অফ কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট ইয়ারে, মানে বোঝাচ্ছি যে বছরে হিসাব করছি সেই বছরে। আর এটা হচ্ছে তোমার বেস ইয়ার, একটাকে তোমার বেস ধরা হয় সেই বেস ইয়ারের সাথে। ঠিক আছে? হয়ে গেছে তো? চলো এবার দেখো একটা জিনিস দেখো, আলটিমেট আমরা ন্যাশনাল ইনকাম জিনিসটা কি কাউন্ট করি? আমরা ন্যাশনাল ইনকামে কি কাউন্ট করি? ধরো আমরা যদি ন্যাশনাল ইনকামটা খুব সহজ একদম যদি লেম্যান ল্যাঙ্গুয়েজে বুঝি, ন্যাশনাল ইনকাম আমরা কি কাউন্ট করি? ন্যাশনাল ইনকামে কাউন্ট করি যে তোমার যে নাম্বার অফ প্রোডাক্ট, মানে কতগুলো প্রোডাক্ট আমি তৈরি করেছি, এক করে আমি হচ্ছে নাম্বার অফ প্রোডাক্ট, আর হচ্ছে ভ্যালু অফ ইচ প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে। এবার দেখো, ধরো 2025 সালে আমি তোমার ন্যাশনাল ইনকাম বার করছি। ধরো আমার জিনিস তৈরি করেছি 100 টাকা, আর এই 2025 সালে জিনিসটার দাম হচ্ছে 5 টাকা, তাহলে কত? 500 টাকা হলো আমার ন্যাশনাল ইনকাম। ধরো 2026 সালে আমার নাম্বার অফ প্রোডাকশন 5ই আছে, কিন্তু হচ্ছে জিনিসপত্রের দাম বেড়েছে, মানে ইনফ্লেশন হয়েছে, বা যাকে বলে হচ্ছে মূল্য বৃদ্ধি হচ্ছে। সেই মূল্য বৃদ্ধি হওয়ার জন্য জিনিসটার দাম কত হয়েছে? জিনিসটার দাম হচ্ছে 10 টাকা, তাহলে ন্যাশনাল ইনকাম কত? 1000 টাকা হয়েছে। এটা কি করলাম দেখো, 25 বছরে 25 মাপলাম। এটা কি করছি? দুটো কারেন্ট ইয়ারে মাপছি।
তাই জন্য এই যে ন্যাশনাল ইনকামটা হচ্ছে, এটা হচ্ছে তোমার কারেন্ট প্রাইস, মানে কারেন্ট ইয়ারের প্রাইসে, তাই হচ্ছে কারেন্ট প্রাইস। কিন্তু ধরো 1990 সালে আমাদের দেশে কি করে দেওয়া হয়, প্রাইভেট সেক্টরের জন্য আমাদের হচ্ছে দরজা খুলে দেওয়া হয়, ঠিক আছে। তার মানে 1990 থেকে আমি ধরো 2017 সালে জিএসটি এসছে, তার মানে 1990 থেকে 2015 পর্যন্ত যে কোনো একটা সালে তোমার ধরো আমি 2010 সালটাকে আমি তোমার বেস ইয়ার ধরলাম, ঠিক আছে, বেস ইয়ার ধরলাম। এই বেস ইয়ারে ধরো আমার এই এবার আমি 2010 সালে, 10 সালে জিনিসটার দাম ছিল 5 টাকা, হলো আমি প্রোডাকশন করেছিলাম 200টা প্রোডাকশন, ধরো 200 না 100 সাপেক্ষে করো, তাহলে 500। এবার ধরো আমি এটা হিসাব করলাম 2025 সালে, তাহলে এখন কি দেখছো, দেখো যে দুটো সমান। এইবার 2026 সালে যখন আমি ক্যালকুলেশনটা করছি, আমার প্রোডাক্ট বেড়ে গেছে হচ্ছে 150 টাকা, কিন্তু আমি বেস ইয়ারের দামটা ধরে রেখেছি 500 টাকা, তাহলে কত হয়েছে 750 টাকা। কিন্তু একটা জিনিস দেখো, খাতায় কলমে দেখাচ্ছে তোমার, খাতায় কলমে তোমার এই দেখো এই জিনিসটা বেশি লাগছে, এটা কম, কিন্তু বাস্তবে দেখো আমি তো আমি প্রোডাকশন ক্যাপাসিটি তো বাড়াতে পারিনি, সেই 100টা প্রোডাকশনে আমি কি আলটিমেট থেমে আছি। হোয়ারাস আমি এটাতে কি করেছি, আমি এটাতে প্রোডাকশন 150টা করে দিয়েছি। তার মানে একটা জিনিস দেখো, আমি যখন তোমার কারেন্ট ইয়ারের সাপেক্ষে করছি, আমার কি দেখাচ্ছে, সব সময় এইখানে লিখে থাকো, দেখো প্রাইস লেভেলটা হচ্ছে তোমার বেড়ে যাচ্ছে, প্রাইস লেভেল ইনক্রিজ, কিন্তু এখানে কি প্রাইস লেভেলটা ওটার সাপেক্ষে হচ্ছে তোমার ডিক্রিজ করছে। তার মানে কি আমার ন্যাশনাল ইনকাম যদি রিয়েল আমি ক্যালকুলেট করতে যাই, সব সময় আমি হচ্ছে এইটাকে ক্যালকুলেট করব, বুঝতে পেরেছো। এইটার পরিবর্তে আমার কারেন্টে তো কোনো সময় দাম বাড়ছে, কোনো সময় দাম কমছে, তার মানে কি তোমার হচ্ছে এটা হচ্ছে ফ্ল্যাকচুয়েট করছে। বোঝা গেল আমরা কেন দুটোতে দেখি কারেন্ট প্রাইস আর তোমার কারেন্ট প্রাইসেস আর হচ্ছে কনস্ট্যান্ট প্রাইসেস বা হচ্ছে বেস প্রাইসেস, বেস প্রাইস বা এটাকে কনস্ট্যান্ট প্রাইস বলে। বুঝতে পেরেছো কি বললাম ম্যাডাম, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। এটা হচ্ছে আমি বোঝালাম, এটা পরের স্লাইডে পরেও লিখতে পারো বা এখন লেখার অতটা লাগবে না, এটা হচ্ছে তোমার আমি জিনিসটা বোঝানো জিনিসটা। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমাদের প্রাইসটা তো ফ্ল্যাকচুয়েট করছে, তার মানে কি প্রাইসের এর কোন একটা ইনডেক্স হচ্ছে আমরা ফ্ল্যাকচুয়েট করা, প্রাইস ইনডেক্স কি, ন্যাশনাল ইনকাম এট হচ্ছে আমরা দেখলাম কারেন্ট ইয়ার, মানে ধরো যে সালের মাপছি সেই, আরেকটা কি ন্যাশনাল ইনকাম এট তোমার কনস্ট্যান্ট ইয়ার ইনটু 100%। একবার হচ্ছে বিসিএস মেন্সের কোশ্চেন দিয়েছিল তোমার কারেন্ট ইয়ারে ন্যাশনাল ইনকাম 600, তোমার হচ্ছে কনস্ট্যান্ট ইয়ারে দিয়েছিল 500, বলেছিল প্রাইস ইনডেক্স কত, কত হবে বার করো, 600 বাই 500, এই যে ফর্মুলা ইনটু 100 বসিয়ে দাও, এটা দিয়ে কাটলো 5, তার মানে এটা আসলো 120, 120। বোঝা গেল, উল্টো দেয়, ধরো কোনো একটা কিছু এটা দিয়ে দিল, তখন হচ্ছে এটা বার করতে হবে, বোঝা গেল, এটা পিওয়াই ইউজ করে দিলাম, কি জিনিসটা হচ্ছে, বোঝা গেল ম্যাডাম। এই বুঝতে পেরেছো কি বললাম, জিনিসটা হলো এনআই মানে হচ্ছে তোমার ন্যাশনাল ইনকাম, গট ইট ম্যাডাম? হুম, আচ্ছা, আমি তোমার অনেক কষ্ট করে আসছে এখানে আমি বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা দেখো, দেখো এরপরে কি বলেছিলাম, আমি বলেছিলাম ন্যাশনাল ইনকামটা বুঝতে পারলে আমরা হচ্ছে জিডিপি বুঝতে পারবো, তাহলে এটা এখানে লিখি, এবার এই সাইডে জিডিপি এট কারেন্ট প্রাইস, আর এই স্লাইডে করি হচ্ছে জিডিপি এট হচ্ছে
কনস্ট্যান্ট প্রাইস। হলো, দেখো এইটা মানে কি, আমি হচ্ছে একটা তোমার কারেন্ট ইয়ারের সাপেক্ষে তার মানে একটা নাম্বারে ক্যালকুলেট করছি, এটাকেই বলা হয় হচ্ছে তোমার নমিনাল জিডিপি। আর এটা কি, এটা হচ্ছে আমি একটা বেস ধরে তার হিসাবে ক্যালকুলেট করছি, এটাকে বলা হয় হচ্ছে তোমার রিয়েল জিডিপি। দেখো আমার একটা আবার সেই হিসাব, ধরো 1000 ইউনিট করছিলাম 5 টাকা করে 2015 সালে হিসাবেই করছি ধরো, তাহলে এটা কত ছিল, 5000 টাকা আমার জিডিপি বেরোচ্ছে। 2025 সালে এসে 10 বছর পর হিসাব করছি, দেখো সেই 1000 ইউনিটই করছি, জিনিসটার দাম হচ্ছে 15, তাহলে কত, 15,000 টাকা। রিয়েল জিডিপিতে কি, 2014 সালে আমি বেস এর দামটা ধরে রেখেছিলাম 10 টাকা, তাহলে আমি 1000 ইউনিট করলাম, এর আমার 1000 ইউনিট তার মানে হলো হচ্ছে তোমার হচ্ছে 10,000 টাকা। এখানে দেখো রিয়েল জিডিপি তে বেশি দেখাচ্ছে নমিনালের থেকে, তাহলে জিডিপি। এবার আমি 2025 সালে দেখছি হাজারের জায়গায় আমি 2000 ইউনিট করি, কিন্তু আমার দামটা সেই 10 টাকায় আছে, তাহলে কত, 20,000 টাকা। তার মানে কি, আমার দেখো এখানে প্রোডাকশন যেহেতু 1000 থেকে বেড়ে ডবল হয়েছে, তাই জন্য আমার জিডিপির গ্রোথটাও ডবল হয়েছে, কিন্তু এখানে আমার প্রোডাকশন সেম আছে কিন্তু জিডিপির গ্রোথটা দেখো 3 টাইমস দেখাচ্ছে। এটা কি রিয়েল ভ্যালু দেখাচ্ছে? এটা যেহেতু রিয়েল ভ্যালু দেখাচ্ছে না, নাম্বারের সাপেক্ষে ভ্যালু দেখাচ্ছে, তাই এটাকে বলা হয় নমিনাল জিডিপি। যেহেতু রিয়েল গ্রোথ দেখাচ্ছে, তাই এটাকে বলা হয় রিয়েল জিডিপি। বলো কতটা শুনতে পেরেছো, কতটা শুনতে পাওনি? বলো কোন জায়গায় বেরিয়ে গিয়েছিলে, বলো আমি সেই জায়গাটা আরেকবার ঠিক বলি। আছে, বুঝতে পেরেছি। ওটা লিখতে যাবো তো, লিখতে যাবো আর তখন ইয়ে হয়ে গেছে, স্লাইডটা করে জাস্ট লিখে নিই। আচ্ছা আচ্ছা, এর আবার কি হলো? ঠিক আছে, চলো দেখো এই জিনিসটা হলো এইটা। এবার এইটার থেকে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটাকে বলা হয় হচ্ছে জিডিপি ডিফ্লেক্টর। যেমন প্রাইস তোমার হচ্ছে ইন্ডেক্সটা দেখলাম, এই টার্মটাকে বলা হয় হচ্ছে তোমার জিডিপি। লাইনটা একটু, হ্যাঁ, লাইনটা একটু দেখতে দাও, ওই তো, একটু লিখে দাও স্লাইডটা। লিখে নাও লিখে নাও লিখে নাও, বুঝতে পেরেছি, লিখে নাও। ঠিক আছে, হয়ে গেছে। চলো এবার দেখো, আমরা তখন পড়লাম হচ্ছে প্রাইস ইন্ডেক্স, এটাকেও আমরা পড়বো হচ্ছে জিডিপি ডিফ্লেক্টর। এটা কি, একই জিনিস, জিডিপি এট কারেন্ট প্রাইস বাই জিডিপি এট কনস্ট্যান্ট প্রাইস। হলো, তার মানে কি, সহজ হিসাবে ধরলে আমরা যদি লিখি নমিনাল জিডিপি বাই, এটা হচ্ছে তোমার রিয়েল জিডিপি ইনটু হচ্ছে 100%, এটা হচ্ছে জিডিপি ডিফ্লেক্টর, এটা হচ্ছে এর ফর্মুলা, দুটোই হচ্ছে formula। লেখা গেলে বলুন। স্ক্রিন দেখা যাচ্ছে না।
Wait না। দেখা যাওয়ার তো কথা তো, দাঁড়াও এক second, আরেকবার স্ক্রিন শেয়ার। এই যে দেখা যাচ্ছে এবার। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, নাহলে হয়ে গেছে পরেরটা লেখায়। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, দেখো পরের পার্টটাতে যাই। দেখো দেখো জিডিপি, আমার একটা এখানে কনসেপ্টটা বোঝো। দেখো জিডিপি এন্ড এখানে লেখার কিছু নেই, এটা হচ্ছে একটা কনসেপ্ট। ভার্চুয়াল ভার্চুয়াল গ্রোথ, ভার্চুয়াল গ্রোথ না, ভার্চুয়াল গ্রোথ সার্কেল আছে, কাট থাকে না, ভার্চুয়াল গ্রোথ সার্কেল। দেখো আমাদের জিডিপি মানে কি, জিডিপি তে ধরো রাইজ ইন রিয়েল জিডিপি। জিডিপি রিয়েল জিডিপি মানে কি, তার মানে হচ্ছে তার প্রাইসটা হচ্ছে বেসের সাপেক্ষে কনস্ট্যান্ট, তাই তো। জিডিপি রাইজ হচ্ছে মানে কি প্রোডাকশন বাড়ছে, যে প্রোডাকশন বাড়ছে, একটা ধরো কারখানা, ধরো এই একটা কারখানা, সেখানে 1000 ইউনিট একটা জিনিস তৈরি হতো, 1000 ইউনিট জিনিস প্রোডাক্ট হতো, তখন জিডিপি বাড়ছে, তার মানে কি তখন প্রোডাকশনটা তোমার 2000 ইউনিট করতে হচ্ছে। 2000 ইউনিট করতে গেলে অবশ্যই ফ্যাক্টরির যেমন ক্যাপাসিটি বাড়বে, তেমন হচ্ছে ম্যান পাওয়ারও তো বাড়বে। ম্যান পাওয়ার বাড়া মানে কি আরো তোমার হচ্ছে বেশি পরিমাণ লোক চাকরি পাবে, তার মানে কি হবে এই জায়গাটাতে তোমার হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে, তাই তো। এবার তার মানে কি যদি জিডিপির গ্রোথ হয়, তাহলে সেক্ষেত্রে ফার্স্টে প্রথম গ্রোথ কি আসবে, প্রথম হচ্ছে লেখো রাইজ ইন লেভেল অফ এমপ্লয়মেন্ট। হ্যাঁ, লেভেল অফ এমপ্লয়মেন্ট মানে কি, কারণ হচ্ছে সবাই তো আর একই লেভেলের কাজ পাবে না, কিন্তু সবার হচ্ছে কাজের সংখ্যাটা বাড়বে। এবার ধরো একটা ফ্যামিলিতে 1000 ইউনিট করার সময় একটা দুটো হচ্ছে একটা ফ্যামিলিতে দুই ভাই আছে, তোমার হচ্ছে 1 নম্বর ভাই 2 নম্বর ভাই, যখন 1000 ইউনিট হতো শুধু 1 নম্বর ভাইটা কাজ পেত। যখনই এটার থেকে 2000 ইউনিট ক্যাপাসিটি হলো, তখন কি হলো এই দুই ভাই হচ্ছে তোমার কাজ পেয়ে গেল, 1 নম্বর তো কাজে আগেই ছিল, 2 নম্বরে এখন হচ্ছে কাজে ঢুকে গেল।
তার মানে কি, এই যে একটা ফ্যামিলি, এই ফ্যামিলির যে আগে ধরো এই 1000 ইউনিটের জন্য 1 নম্বর ফ্যামিলির ইনকাম হতো 1000 টাকা, এই দুজন আরো 1000 টাকা করে পাচ্ছে, তার মানে 2000 টাকা এদের ইনকাম হলো। তার মানে কি হলো, রাইজ ইন ইনকাম অফ পিপল, মানে মানুষের ইনকাম বাড়ছে হলো। এইটা হওয়া পর হলো, এইটা হওয়ার পর তোমার কি হলো, এবার দেখো যদি হয়, তার মানে কি একটা জিনিস ধরো 1000 ইউনিট হতো, তার থেকে 2000, তার মানে কি আলটিমেট তো মানুষের মধ্যে এই জিনিসটার চাহিদা তৈরি হচ্ছে, চাহিদা তৈরি হচ্ছে, তার মানে কি রাইজ ইন এ ডিমান্ড, এ ডিমান্ড মানে হচ্ছে অ্যাগ্রিগেটেড ডিমান্ড, মানে সম্মিলিত চাহিদাকে বলে অ্যাগ্রিগেটেড ডিমান্ড। তার মানে কি, যেই ডিমান্ড তৈরি হচ্ছে, তার মানে কারখানাটাতে আরো বড় করতে হবে, তার মানে কি বাইরে থেকে কোনো লোক এসে বা মালিক এসে পয়সা লাগাবে, তার মানে কি রাইজ ইন ইনডিউসড, ইনডিউসড করা মানে ওই ফ্যাক্টরির মধ্যে ইনডিউসড করছে, মানে জিনিসটাকে ঢালছে, তার মানে কি রাইজ ইউজ ইন ইনডিউসড ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টে টাকা ঢালছে, যেই টাকা ঢালছে তার মানে ইনভেস্টমেন্টের ভ্যালু বাড়ছে, হাই লেভেল অফ ইনভেস্টমেন্ট, যেই ইনভেস্টমেন্টের টাকা যখনই ঢালছে তখনই তো সরকারের কোনো না কোনো ইয়েতে তোমার হচ্ছে যে ইনকাম বাড়ছে, ইনকাম বাড়া মানেই তো জিডিপি তে বাড়ছে, রাইজ ইন জিডিপি। বুঝতে পারলে কেন সরকার কোনো কোনো ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং সেক্টরে বা কোনো কিছু ক্ষেত্রে সরকার টাকা বাড়ায়, আসল জিডিপি বাড়াতে পারলে টোটাল যে সার্কেলটা, পুরো সার্কেলটা বেড়ে আবার জিডিপি থেকেই ইনফিউজ হয় টাকাটা। বোঝা গেল? সো এই যে কেন বলছে এত ডেডিকেটেড ফ্রেট করিডোর করবে, এত কিছু তোমার পরিবহনে এরিয়া বাড়াবে, কেন করবে, যাতে বেশি পরিমাণে শিল্প আসে, শিল্প যত আসবে টু সাম এক্সটেন্ট এমপ্লয়মেন্ট বাড়বে, এমপ্লয়মেন্ট বাড়লে মানুষের ইনকাম বাড়বে, ইনকাম বাড়লে বাজারে সেই জিনিসটার ডিমান্ড তৈরি হবে, ডিমান্ড তৈরি হলে সেখানে ইনভেস্টরের টাকা আসবে, সে ডোমেস্টিক ইনভেস্টর হোক আদার ফরেন ইনভেস্টর হোক, যত ইনভেস্টর আসবে সেই টাকাটা আমাদের তোমার হচ্ছে জিডিপি তে হবে, কিছু টাকাটা তোমার এখানে থাকবে, কিছু টাকাটা সোশ্যাল সেক্টর স্কিমে হচ্ছে সরকার ঢালবে। কেন বলে দেখেছো, আসল ইয়ে করতে হয়, যার ফলে হচ্ছে করলে তোমার বাড়ে, খালি যদি আমরা মানুষের হাতে টাকা দিয়ে দিই তাহলে একটা টু সাম এক্সটেন্ট লামসাম এক্সটেন্ট মানুষের হাতে ইনকামটা বাড়ে, কিন্তু রিয়েল ইনকাম কি বাড়ে, রিয়েল ইনকামও বাড়ে না, রিয়েল তোমার ডিমান্ডও তৈরি হয় না। ওই জন্য বলা হয় যে মানুষের হাতে টাকা দেওয়া ভালো, টু সাম এক্সটেন্ট কিছুটা টাকা দেওয়া দরকার, কিন্তু আসল হচ্ছে জিডিপির গ্রোথ বাড়ানো দরকার, যদি জিডিপির গ্রোথ না বাড়ে তাহলে আলটিমেট ওই টাকা পয়সা দিয়ে কোনো লাভের লাভ হবে না। বুঝতে পেরেছো কি বললাম জিনিসটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, লেখা হয়ে গেছে? হয়ে গেছে। আচ্ছা, দেখো এরপর হচ্ছে আমরা যে জিডিপির 3টে মেথড জেনেছিলাম, সেই মেথডে আমরা কিছু কিছু জিনিসকে কোনো কোনো সময় ইনক্লুড করি, কোনো কোনো সময় নট ইনক্লুড করি না, সেই জিনিসগুলো এবার হচ্ছে আমরা দেখব। আমরা কি কি যে প্রথম জেনেছিলাম, প্রথম হচ্ছে আমরা জেনেছিলাম ইনকাম মেথড, মানে ইন্ডিভিজুয়াল ফার্ম প্রত্যেকটা অংশ কে কে তোমার হচ্ছে ইনকাম করছে, সেই ইনকাম গুলো আমরা অ্যাড করব। তারপরে কি, আমরা যদি কারোর ইনকাম না জানতে পারি, আমরা কি করছিলাম, তারা যে কোনো একটা জিনিস কিনছে বেঁচে থাকার জন্য বা এগিয়ে যাওয়ার জন্য, তারা তো ইনকাম খরচা করছে, সেই খরচাগুলোকে আমরা যদি হিসাব করতে পারি কোনোভাবে তাহলে আমরা করব। তারপরে কি, তারপর হচ্ছে ধরো ভ্যালু অ্যাডেড মেথড, ভ্যালু অ্যাডেড মেথডে আমরা কি জেনেছিলাম, একটা জিনিস তৈরি হওয়া থেকে শেষ পর্যন্ত বিক্রি হওয়াতে প্রত্যেকটা যে কিছু পরিমাণ টাকা বা তার যে মানি ভ্যালুটা অ্যাড হচ্ছে, সেইটা যদি আমরা টু সাম এক্সটেন্ট সব প্রোডাক্টের ক্ষেত্রে ক্যালকুলেট করতে পারি, তাহলে আমরা জিনিসটা বুঝে যাব যে আমরা কি কি হচ্ছে করব। ইনকাম মেথডে ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে করব হচ্ছে যে কমিশন পে। কমিশন পেড মানে ধরো প্রত্যেকটা যদি সার্ভিস সেক্টরে ক্ষেত্রে হয়, কোনো না কোনো ব্যক্তি তো কোনো ফার্মের আন্ডারে বা কোনো কিছুর আন্ডারে কাজ করছে, তারা তো একটা কমিশন করছে, কমিশনটা কি করছে, কমিশনটা তারা আর্ন করছে, তাদের একটা ইনকাম হচ্ছে, তাই কমিশন পেডটা আমরা ধরব। তারপর ধরো ব্রোকারেজ, ব্রোকারেজ মানে গোদা বাংলায় যাদের হচ্ছে দালালি করলে যে টাকাটা হয়, সে তো ইনকাম করছে, এই ইনকামটা করার জন্য সে হচ্ছে ব্রোকারেজ পেড পাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে ইনপুটেড রেন্ট অফ ওন, আচ্ছা এটা লিখে নি তারপরে বলছি। ইনপুটেড রেন্ট অফ ওন মানে ধরো আমার একটা বাড়ি আছে, আমার নিজের বাড়ি, এই বাড়িটার দোতলা আছে
আরেকটা দোতলা আছে, কি করেছি আমি দোতলাটাকে রেন্টে দিয়ে দিয়েছি, ভাড়ায় দিয়েছি, আর এই তলাটাতে আমি দেখলাম মানে কি আমার নিজেরই জিনিস, সেইটার থেকে আমি টাকাটা রেন্ট পাচ্ছি, মানে কি আমার নিজের ইনকামে ঢুকছে, সেই ইনকামটাও যেরকম হাজার জন্য যেটা মানে কি ইনপুটেড রেন্ট অন ওন, মানে আমার নিজের ওন যে প্রপার্টি সেই প্রপার্টির উপর হচ্ছে। আচ্ছা, তারপরে ধরো তোমার হচ্ছে প্রোডাকশন অফ সেলফ কনজাম্পশন, প্রোডাকশন অফ হচ্ছে সেলফ কনজাম্পশন। ধরো কোনো একটা জিনিস, ধরো আমি একটা জিনিস তৈরি করছি, ধরো জলটা বা কোনো একটা, আমি ধরো মিষ্টি বিক্রেতা, আমি মিষ্টিটা নিজের জন্যই তৈরি করছি, সেই মিষ্টিটা যেমন আমি লোককে কিছুটা বেশি ইনকাম করছি, কিন্তু সেরকম তো আমি তো নিজেও খাচ্ছি, কিন্তু সেই টাকাটার জন্য তো আমাদের খরচ করতে হচ্ছে, এবং সেই খরচটা তো আমি তো নিজের কোনো না কোনো ইনকাম থেকে খরচা করছি, তাই জন্য কি প্রোডাক্ট অফ সেলফ কনজাম্পশন, নিজের জন্য যেটা খাচ্ছি সেটা। আরেকটা কি, আরেকটা হচ্ছে ইনকাম কি, সেটা হচ্ছে সরকারের ইনকাম, কর্পোরেট ট্যাক্স বা হচ্ছে ডিভিডেন্ড, এই যে বিভিন্ন কর্পোরেট সংস্থাগুলো তারা যে এত ইনকাম করে তার উপর সরকার একটা নির্দিষ্ট শুল্ক চাপায়, এই শুল্ক থেকে তো সরকারের আয় হচ্ছে, তাই জন্য এটা হচ্ছে ইনকাম মেথডে অ্যাড হচ্ছে। কোনগুলো এক্সক্লুড করছি পরের স্লাইডে লিখছি। আর আগে প্রথমে ইনকাম মেথডে কি কি অ্যাড করলাম সেই জিনিসটা বুঝতে পারলে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? একটু জোরে বলো, আমি না কিছু শুনতে পাচ্ছি না তোমার ওদিক থেকে। নেটওয়ার্কের আমার এখান থেকেও সমস্যা হচ্ছে বুঝলে, মাঝে মাঝে দেখছো না হোয়াটসঅ্যাপটা লাল হয়ে যাচ্ছে, প্রবলেম সব দিকে, একদিকে খালি তোমার ওদিকে না, এখানেও মনে হয় প্রবলেম হচ্ছে। কেন লেখেন যতটা লিখেছি লেখেন। এটা লেখা হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পেরেছো তো ইনকাম মেথডের মধ্যে আমরা কি কি ইনক্লুড করি, আর মানে ইনক্লুড থাকে আমাদের কোন কোন ইনকাম গুলো? হুম? বুঝতে পেরেছি। আচ্ছা, এবার দেখো এক্সপেন্ডিচার মেথড। বলো 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 বলো। আচ্ছা, বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার লেখো, প্রথম হচ্ছে অনলি ফাইনাল এক্সপেন্ডিচার। ধরো আমরা একটা গাড়ি না কিনে আমি কি করলাম, গাড়ির বিভিন্ন পার্টস কিনে কিনে সেটাকে অ্যাসেম্বল করলাম, আলটিমেট সেই অ্যাসেম্বল করার পর আমার যে খরচাটা এলো সেটা তোমার সবগুলো পার্টস এর খরচার যোগফল, সেই যে আমরা টোটাল খরচাটা করলাম সেটাকে বলে অনলি ফাইনাল এক্সপেন্ডিচার। আচ্ছা, তারপরে কি লেখো, ইনপুটেড ভ্যালু অফ এক্সপেন্ডিচার অন গুডস, মানে কি, ধরো আমি নিজের বাড়িটা আছে, আমার বাড়িটা প্রথমে ছিল প্লাস্টার করা ছিল না, আমি বাড়িটাকে আবার হচ্ছে প্লাস্টার করে দিলাম, ঠিক আছে, তার মানে কি আমার নিজের যে গুডস ইনপুটের ভ্যালু, মানে নিজের ভ্যালু বা গুডস এর উপর আমি নিজেই খরচা করছি, আলটিমেট খরচা তো করছি, সেই খরচাটা হচ্ছে অ্যাড হবে। তারপরে কি এক্সপেন্ডিচার অন প্রোডাকশন অফ সেলফ কনজাম্পশন। ধরো আমাদের এখানে ধান গম ভুট্টা জোয়ার যা কিছুই চাষ হোক, সেটা আলটিমেট তো আর আমরা জলে ফেলে দিচ্ছি না, সেইখানকার মানুষজনই খাচ্ছে, তার মানে কি যে ধরো সার্ভিস সেক্টর করছে সেই সার্ভিস সেক্টরই তো আবার সেই জিনিসটাকে কনজাম্পশন করছে, কিন্তু কনজাম্পশন করতে গেলে তাকে তো আগে টাকাটা খরচা করতে হচ্ছে, সেই টাকাটা খরচা করার পর তো সেই জিনিসটা সে বাই করছে, তার মানে কি এক্সপেন্ডিচার করছে অন প্রোডাকশন অফ সেলফ কনজাম্পশন, মানে নিজে যে জিনিসটা খাবে সেইটাকে যিনি ক্লিয়ার করার জন্য যে খরচাটা করছে সেই খরচাটাই হচ্ছে তোমার আলটিমেট এক্সপেন্ডিচার মেথডে অ্যাড করা হবে। এই হচ্ছে এক্সপেন্ডিচার মেথডের এতটা। আচ্ছা, ভ্যালু অ্যাডেড মেথডে কি, ভ্যালু অ্যাডেড মেথডে দেখো প্রথমটাই কমিশন পেড। কমিশন পেড মানে কি, একটা উদাহরণ দিচ্ছি, ধরো একটা ওষুধ প্রথম তৈরি হলো 100 টাকা,
প্রথম হচ্ছে এখান থেকে তোমার হচ্ছে যারা আছে সেলস রিপ্রেজেন্টেটিভ, তারা একটা তোমার হচ্ছে বড় ডিলারের কাছে কি 150 টাকায় বিক্রি করবে, আবার এখান থেকে 150 টাকার জিনিসটা 200 টাকা ফাইনাল আমি গিয়ে কিনলাম, মানে কি এখানে 50 টাকা হলো, এখানে 50 টাকা হলো, ওষুধের ভ্যালুটা অ্যাড হলো। এই যে ভ্যালু অ্যাডটা হলো, এখান থেকেও তো কিছু পরিমাণ 20 টাকা বা 30 টাকা করে যারা সেলস রিপ্রেজেন্টেটিভ, তারা তো হচ্ছে আলটিমেট আমার ভ্যালু অ্যাড হচ্ছে, এই 30 টাকা 20 টাকা যে অ্যাড করলো, হলো তার পার্সেন্টেজ, আর যে গুডসটা আছে সেই গুডসটার 20 টাকা আর 30 টাকা এখানে অ্যাডস হলো। এই যে তার মানে কি প্রত্যেকটার যে এই যে এক্সট্রা 20 বা 30 করে কমিশনটা, এই কমিশনটা হচ্ছে এই প্রোডাক্টটার হচ্ছে ভ্যালুটাকে অ্যাড করলো। এই যে ভ্যালু অ্যাডটাই, ভ্যালু যে অ্যাড করলে কমিশন পেডটা, এটা হচ্ছে তোমার add up। বোঝা গেল কি কোথায় কোনটা কমিশন পেড অ্যাড, এ কমিশন পেড অ্যাড আর এ কমিশন পেড অ্যাড, কি দুটোর মধ্যে পার্থক্য কি? আচ্ছা চলো, এরপরে আসবে হচ্ছে তোমার 2 নম্বর। দেখো কি লেখা আছে, কোন অ্যাকাউন্ট তোমার হচ্ছে প্রোডাক্ট অর গুডস, মানে কি, ধরো আমার এমন একটা জিনিস, আমি একটা নিজের জিনিসকে কনস্ট্যান্ট সেটাকে ভাড়া দিই, ধরো আমার একটা গাড়ি আছে, সেই গাড়িটাকে আমি কি করি, আমি বারবার হচ্ছে সেই জিনিসটাকে খাটাই, সেই এর তার মানে কি এর হচ্ছে 2 লাখ টাকা ছিল, তার মানে কি এর 200 টাকা আমি ভাড়া দিলাম, আবার পরবর্তীতে 200 টাকা ভাড়া দিলাম, তার মানে তো এমন নয় ভাড়াটা 2 লাখ 200 টাকা হয়ে গেল বা 2 লাখ 400 টাকা, তা হলো না। এই যে প্রত্যেকটাতে 200 টাকা 200 টাকা করে যে আমার ভাড়াটা কাটছে, এই যে ভ্যালুটা হলো, এটা কার গুডস, এটা তো ইন্ডিভিজুয়ালের নিজের ওন গুডস, তার উপরে যে ভ্যালু অ্যাড হচ্ছে, এই ভ্যালু অ্যাডিশনটা হচ্ছে তোমার আমাদের ইয়েতে যাবে, তোমার হচ্ছে প্রোডাক্টের মধ্যে যাবে। বোঝা গেল? এরপরে দেখো আছে হচ্ছে 3 নম্বরটা। 3 নম্বরে কি বলেছে, ইনপুটেড রেন্ট অন হাউস, তার মানে কি, এই ইনপুটেড কেন কথাটা একই, ধরো দোতলা বাড়ি আছে, এই দোতলা বাড়িতে প্রথম আমার খরচা হয়েছিল, এটাতে হচ্ছে 2 লাখ খরচা হয়েছিল, এবার কি করলাম, তার উপরে একটা প্রথমে চালা ঘর ছিল, এটাকে হচ্ছে 50,000 টাকায় ভাড়া দিয়ে দিলাম, এবার ভাড়া খাটতে 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 আমি উপরে আবার 3 লাখ টাকা খরচা করে আমি আবার আমার খরচা করলাম, যে 3 লাখ টাকা মতো খরচা হলো, দিয়ে আমি হলো, কিন্তু কি 3 লাখ টাকাটা কি বাড়ির দাম না, আমার এক্সট্রা ভ্যালু অ্যাড হলো 1 লাখ টাকা, আবার এখান থেকে লাগিয়ে লাগে আমি আবার একটা জিনিস 1 লাখ টাকা গেইন করলাম, তার মানে কি আমার নিজের হাউস ছিল, তার উপর যে রেন্ট করলাম সেইটার থেকে আমার যে ভ্যালু অ্যাডটা হলো, সেই ভ্যালু অ্যাডটা হচ্ছে আমি এখানে যোগ করলাম। আলটিমেট আমার লক্ষ্য হচ্ছে কতটা ভ্যালু অ্যাড হচ্ছে সেই জিনিসটা দেখা, সেইটা দেখার পর আমি হচ্ছে জিনিসটা করলাম। বোঝা গেল? দেখো, ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড আর ভ্যালু অ্যাডেড মেথড, ঠিক আছে, এই তিনটেতে কি কি অ্যাড হয় সেটা বুঝতে পারলে? নেটওয়ার্কের এত কেন কম্পিটিশন ভাই? ইনপুটেড রেন্ট, ইনপুটেড রেন্ট ওই কিছুই না, তোমার হচ্ছে ধরো আমার বাড়িটা ছিল, এই বাড়িটা হচ্ছে আমি কনস্ট্যান্ট হচ্ছে ধরো আমি প্রথমে খরচা হয়েছিল 2 লাখ টাকা, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি দেখো। এইটা করতে, ধরো আমার বাড়ি ছিল, আমার এই একটা প্রথমে একটা কুড়ে ঘর ছিল, আমি কি করেছিলাম, এখানে আমার জমি আছে, এই জমির মধ্যে একটা তোমার স্টোরেজ রাখার জন্য আমি একটু ভাড়া দিয়েছিলাম, আমার প্রথমে এটা এর কথা ছিল হচ্ছে বাড়ি ঘরটার দাম ছিল ধরো 1 লাখ টাকা হলো, এরপর এটার থেকে করে করে আমি 50,000 টাকা পেলাম, তাহলে কি হলো, আমি দিয়ে নতুন একটা হচ্ছে দোতলা বাড়ি করলাম, এই বাড়িটাতে টোটাল কত 1 লাখ টাকার আগে পেয়েছিলাম আর 1.5 লাখ টাকা খরচা হতো, মানে কি 1 লাখ তো তোমার 50,000 টাকা হলো, মানে কি আমি যে বাড়িটা ছিল বাড়িটাকে আমি বা এই স্টোরেজটাকে আমি রেন্ট দিয়ে ইনকাম করলাম, আবার এই 1.5 লাখ টাকাটাকে খাটতে মানে তোমার বাড়ি ভাড়া দিয়ে আমি আবার হচ্ছে আমি বাড়ি তুললাম, সেটাতে আমার সব মিলিয়ে 3 লাখ টাকা খরচ হলো, তার মানে আবার আমার 1,50,000 টাকা ভ্যালু অ্যাড হলো। এই যে তোমার পরপর যে ভ্যালু গুলো অ্যাড হচ্ছে, এই ভ্যালু গুলো অ্যাডটাই এখানে লেখা আছে ইনপুটেড রেন্ট অন হাউস। বুঝতে পারলে ইনপুটেড রেন্ট অন হাউস এর কনসেপ্টটা কি? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা দাঁড়াও, এটা মুছে দিয়ে তারপর তোমার স্লাইডটা খুলে দিচ্ছি। আরে নেটওয়ার্ক ভীষণ অবস্থা খারাপ। লেখা হয়ে গেছে আমার। ও আচ্ছা লেখা হয়ে গেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপর লেখো যে কোন জিনিসগুলো অ্যাড করা হয়, এটা হয়ে গেলে শেষ। তারপর হচ্ছে যদি বলো তাহলে হচ্ছে তোমার কি বলে জানো, ইয়েগুলো লেখাবো, 5 ইয়ার প্ল্যানিং লেখাবো। লেখাবো না হাত ব্যথা করছে?
না মানে আজকে 10টার বেশি না টানলে ভালো হয়। ও ভ্যালু অফ না, সরি সরি সরি, ভ্যালু অ্যাডেড না। এক মিনিট ও মা গো, দাঁড়াও। দেখো কি কি অ্যাড করা হয় না, এটা পাশে ছোট্ট করে লিখে রাখো, নট ইনক্লুডেড। কি কি দেখো, ইনকাম ফ্রম ইললিগাল, এটা খুব মজার, এই ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারটা খুব মজার। ইনকাম ফ্রম ইললিগাল সোর্স, ধরো আমি সৎভাবে না খেটে আমি হচ্ছে কারোর ইয়ে নিয়ে নিলাম যে ভাই তুই ওকে সল্টে দিবি, ও তোর পাড়ায় যেন ঢুকতে না পারে, তোকে ভাই 2 লাখ টাকা দিয়ে দিল। ইনকাম তো হলো, কিন্তু এই যদি পুলিশ জানতে পারে তো মেরে চামড়া গুটিয়ে দেবে, এ তো তোমার ইললিগাল ইনকাম। ঠিক আছে, ঠিক আছে, তাই যদি হয় সেইটা, এই যে তাহলে এই ইনকামটা হচ্ছে আমরা অ্যাড করব। তারপরে হচ্ছে তোমার উইন্ডফল গেইন। উইন্ডফল গেইন মানে কি, ধরো আমি ড্রিম ইলেভেনে টাকা লাগিয়েছিলাম, সেই টাকা লাগানোর পর আমার হট করে কিভাবে লাখের জন্য 10 লাখ টাকা এসেছে, কিন্তু এটা তো আমার রেগুলার ইনকাম না, হট করে আমার হাওয়ায় উড়েই এসছে ওয়ান টাইপ অফ। এই উইন্ডফল গেইনটাকে হচ্ছে আমরা ক্যালকুলেট করব না। এই দুটো লেখো, তারপরে দাঁড়াও দেখো। তারপরে এটা হচ্ছে তোমার ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স মানে কি, ধরো আমি 1 লাখ টাকা ইনকাম করেছি, সরকার আমার থেকে 10,000 টাকা ট্যাক্স কেটে নিচ্ছে। সেই ইনকাম ট্যাক্সটা, আমার ইনকাম 90,000 টাকা হলে ইন্ডিভিজুয়াল ইনকাম, আর সরকারের ইনকাম হলো ট্যাক্স থেকে তোমার 10,000 টাকা, আলটিমেট তো সেই 1 লাখ টাকা ইনকাম হলো। তাহলে আমার আলাদা ইনকাম ট্যাক্সটা আমি কেন ইনক্লুড করতে হবে ন্যাশনাল ইনকামের মধ্যে? ঠিক আছে, আর ইনকাম ট্যাক্সটা তো পেমেন্ট। ঠিক আছে, আর একটা হচ্ছে ধরো হচ্ছে ট্রান্সফার পেমেন্ট। ট্রান্সফার পেমেন্ট মানে কি, ধরো আমরা শর্ত হলো আমি কোন একটা জায়গায় কাজ করছি, মাসে 1 লাখ টাকা হবে, কিন্তু কাজটার এত প্রেসার হলো, সেই প্রেসারটা হচ্ছে আমি নিতে পারলাম না বলে আমি আরেকজনকে তোমার হচ্ছে কাজটা হ্যান্ড ওভার করে দিলাম। আমি 70,000 টাকা রাখলাম, তাকে 30,000 টাকা দিলাম। আলটিমেট তো ফার্মটার ইনকাম বা ফার্ম তো ইনকাম দেখাবে 1 লাখ টাকাই হয়েছে। সে আমি ভেতরে 70,000, 1 লাখকে 70-30 করলাম না 50-50 করলাম, সেটা তো কেউ দেখতে হবে না। মানে কি, টাকাটা আমি ট্রান্সফার করেছিলাম, আমার পেমেন্টটা ট্রান্সফার করেছিলাম, কিন্তু তাতে তো আমার ইনকামে তো আর কোনো আলাদা মানে পার্থক্য হলো না। তাই জন্য এই যে টাকা ট্রান্সফার পেমেন্টটা, এই ট্রান্সফার পেমেন্টটা আমরা ইনক্লুড করব। আচ্ছা, এক্সপেন্ডিচার মেথডে কি, এক্সপেন্ডিচার মেথডে দেখো প্রথম লেখা আছে হচ্ছে সেকেন্ড হ্যান্ড এক্সপেন্ডিচার। সেকেন্ড হ্যান্ড এক্সপেন্ডিচার মানে কি, ধরো আমি কোনো একটা কেউ একটা 5,000 টাকা দিয়ে একটা জিনিসটা কিনেছি, সে আমার থেকে তোমার হচ্ছে সেই জিনিসটা হচ্ছে আমি তোমার হচ্ছে সেই জিনিসটা 3,000 টাকা দিয়ে কিনলাম। আমি জিনিসটা তো আলটিমেট তোমার, আমি ফার্স্ট হ্যান্ড, আমার ক্ষেত্রে ফার্স্ট হ্যান্ড 3,000 টাকা, তার মানে আমার খরচা হচ্ছে 3,000 টাকা। সেই জিনিসটা আমি অ্যাড করব। তার সে 3,000 টাকায় বেচে তার 2,000 টাকা লস হলো কি না হলো সেটা তো আমি দেখবো না, আমার সেকেন্ড হ্যান্ড এক্সপেন্ডিচার হোক না, তোমার তাদের তো কোনো লাভের লাভ কিছু হবে না। সেম হচ্ছে এক্সপেন্ডিচার অন ট্রান্সফার অফ পেমেন্ট। মানে কি, এই যে 70-30, ধরো এই যে জিনিসটা করতে গিয়ে সে বলল আমি এক্সট্রা চার্জ নেব, আমি 2,700 টাকা নেব তো, আর বাকিটা 300 টাকা আমার এক্সট্রা চার্জ লাগবে। সেম জিনিসটা হলো তো, আলটিমেট তো গেল 3,000 টাকাই খরচা হলো, এবার 2,700-300 গেল না 2,100 গেল, সেই জিনিসটা আমার দেখে কি লাভ? আলটিমেট তো আমি কি বলেছি, এক্সপেন্ডিচার হচ্ছে আমার ফাইনাল এক্সপেন্ডিচার। লেখা আছে দেখো, এই আগের স্লাইডটাতে দেখো লেখা আছে অনলি ফাইনাল এক্সপেন্ডিচার। যখন ফাইনাল এক্সপেন্ডিচার লিখবো, মানে মাঝখানে আমার কি ট্রান্সফার অফ পেমেন্ট হচ্ছে, মানে টাকাটা কিভাবে খাটছে সেটা আমার দেখে তো লাভ নেই। তাই জন্য এই জিনিসটা হচ্ছে তোমার অ্যাড হবে না।